কল্পনা করুন, মধ্য এশিয়ার এক ধুধু মরুভূমি, চারিদিকে কিছু নেই, শুধু শুকনো ঘাস আর আকাশ। আর সেই ফাঁকা রাস্তার পাশে দাঁড়িয়ে একটা বাস স্টপ, কংক্রিটের তৈরি, কিন্তু দেখতে যেন একটা ওড়ার প্রস্তুতি নেওয়া পাখি। কোথাও আবার বাস স্টপ সেজেছে ড্রাগন বধকারী নাইটের মূর্তি মাথায় নিয়ে, কোথাও রঙিন মোজাইকে আঁকা মহাকাশচারী নারী। এগুলো সাধারণ বাস স্টপ না, এগুলো ইতিহাসের এক অদ্ভুত ফাঁক ফোকরে জন্ম নেওয়া শিল্প। যে সময়ে রাষ্ট্র প্রতিটা ইটের হিসাব রাখত, ঠিক তখনই এই ছোট্ট কাঠামোগুলো হয়ে উঠেছিল স্থানীয় শিল্পীদের একমাত্র মুক্তির জায়গা। এই কন্টেন্টে আমরা জানব সোভিয়েত আর্কিটেকচার আসলে কি ছিল, কিভাবে সেটা রাজনীতির হাতিয়ার হয়ে উঠেছিল, আর কিভাবে একটা সাধারণ বাস স্টপ হয়ে উঠল স্বাধীন চিন্তার শেষ আশ্রয়। 1917 সালের রুশ বিপ্লবের পর ভ্লাদিমির লেনিন একটা পরিকল্পনা হাতে নেন, যাকে বলা হয় মনুমেন্টাল প্রপাগান্ডা। ধারণাটা সহজ: ভাস্কর্য, স্মৃতিস্তম্ভ আর দেয়াল লিখন ব্যবহার করে বিপ্লবী চিন্তাকে মানুষের চোখের সামনে সবসময় জীবন্ত রাখা। শিল্প এখানে নিছক সৌন্দর্য চর্চা ছিল না, ছিল রাষ্ট্রীয় বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যম। 1920-এর দশকে জন্ম নেয় কনস্ট্রাকটিভিজম, জ্যামিতিক আকার, শিল্প উপকরণ আর যুক্তিনির্ভর নকশার এক আন্দোলন, যেটা বিশ্বাস করত স্থাপত্য দিয়ে সমাজকে নতুন করে গড়া সম্ভব। কিন্তু স্টালিনের শাসনামলে এই পরীক্ষা নিরীক্ষা বন্ধ হয়ে যায়। তার জায়গায় আসে ভারী, অলংকৃত, স্তম্ভশোভিত স্টালিনিস্ট ক্লাসিজম, যার লক্ষ্য ছিল ক্ষমতা আর স্থায়িত্বের বার্তা দেওয়া। 1953 সালে স্টালিনের মৃত্যুর পর ক্ষমতায় আসেন ক্রুশ্চেভ। তিনি এই বাড়াবাড়ি অলঙ্করণকে অপচয় বলে আখ্যা দিয়ে 1955 সালে এক নির্দেশ জারি করেন। এখন থেকে দ্রুত, সস্তা, ফাংশনাল নির্মাণই হবে নিয়ম। এখান থেকেই জন্ম নেয় সোভিয়েত ব্রুটালিজম, কাঁচা কংক্রিটের বিশাল ভারী স্থাপনা, যেগুলো দিয়ে রাষ্ট্র তার ক্ষমতা আর অবিনশ্বরতার বার্তা দিতে চাইত। এখানে একটা মজার বৈপরীত্য লুকিয়ে আছে। বড় ভবন, স্মৃতিস্তম্ভ, মেট্রো স্টেশন, এসব সব সময় থাকতো রাষ্ট্রের কড়া নজরদারিতে। প্রতিটা নকশা অনুমোদন করাতে হতো, প্রতিটা প্রতীক হতে হতো রাজনৈতিকভাবে সঠিক। কিন্তু বাস্তব ছিল একেবারে আলাদা গল্প। এগুলো এত ছোট, এত গুরুত্বহীন হিসেবে বিবেচিত হতো যে বাজেট বা নকশার কড়াকড়ি প্রায় ছিলই না। ফলে স্থানীয় স্থপতি আর শিল্পীরা এখানে পেয়ে যান এক বিরল সুযোগ, নিজের মতো করে ভাবার, বানানোর। কাজাখস্তান আর কিরগিস্তানে বাস্তবে ফুটে উঠেছে ঘোড়সাওয়ারি আর বাজপাখি শিকারের ঐতিহ্য। ইউক্রেনে দেখা যায় লোকজ মোটিফে ভরা রঙিন মোজাইক। বাল্টিক অঞ্চলের নকশাগুলো নিখুঁত, জ্যামিতিক, প্রায় আধুনিক ডিজাইন স্টুডিওর মতো। আর আবখাজিয়ায়, যেখানে একসময় সোভিয়েত অভিযাত্রা ছুটি কাটাতে যেতেন, বাস্তবগুলো যেন গাউদির স্বপ্নের জগৎ থেকে উঠে আসা। কানাডিয়ান আলোকচিত্রী ক্রিস্টোফার হারউইক 2002 সালে লন্ডন থেকে সেন্ট পিটার্সবার্গ সাইকেল ভ্রমণের সময় প্রথম এই বাস্তবগুলোর দিকে চোখ পড়ে তার। এরপর প্রায় 12 বছর ধরে 14টি সাবেক সোভিয়েত দেশ ঘুরে 18,000 মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে তিনি প্রায় 750টি বাস্তবের ছবি তোলেন। তার এই সংগ্রহ পরে দুটি ফটোবুক আর একটি ডকুমেন্টারি ফিল্মে রূপ নেয়। হারউইকের ভাষায় এই বাস্তবগুলো দ্রুত হারিয়ে যাচ্ছে, ভাঙা পড়ছে, বদলে যাচ্ছে। তার তোলা ছবিগুলোই হয়তো একদিন এদের শেষ স্মৃতিচিহ্ন হয়ে থাকবে। এই বাস্তবগুলো শুধু সুন্দর দেখতে বললেই গুরুত্বপূর্ণ নয়, এগুলো আসলে এক ধরনের নীরব প্রতিরোধের প্রতীক। এমন এক রাষ্ট্র ব্যবস্থায় যেখানে প্রায় প্রতিটি সৃষ্টিশীল কাজই রাষ্ট্রীয় বিধিনিষেধের মধ্য দিয়ে যেতে হতো, সেখানে সাধারণ কারিগর আর স্থপতিরা এই বাস্তবের মতো তুচ্ছ কাঠামোয় নিজেদের কল্পনা শক্তি ঠেলে দিয়েছিলেন। এটা প্রমাণ করে, যতই কঠোর নিয়ন্ত্রণ থাকুক না কেন, মানুষের সৃজনশীলতা কোনো না কোনো ফাঁক খুঁজে বের করেই নিজের পথ করে নেয়। সোভিয়েত ইউনিয়নের ভেঙে পড়ার পর এই বাস্তবগুলোর অনেকগুলোই অবহেলিত, ভাঙা, ভুলে যাওয়া অতীতের প্রতীক হিসেবে দেখা হতো। কিন্তু আজ এগুলোই হয়ে উঠেছে সেই যুগের সবচেয়ে সৎ, সবচেয়ে মানবিক স্থাপত্য দলিল, যেখানে রাষ্ট্রের বার্তার বদলে ফুটে উঠেছে একজন সাধারণ মানুষের কল্পনা। তাই পরের বার যখন কোনো পুরনো ভাঙাচোরা বাস্তবের ছবি চোখে পড়বে, একটু থামুন। এটা হয়তো একটা ছাউনি না, এটা হতে পারে এক শিল্পীর শেষ স্বাধীনতার চিহ্ন। এমন একটা সময় তৈরি যখন স্বাধীনভাবে কিছু বানানোটাই ছিল বিরল এক বিলাসিতা।